ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে নিয়ে বৃহৎ জোট গঠন করতে চায় বিএনপি, জানালেন সালাহ উদ্দিন। ঐক্যবদ্ধ থাকার আহ্বান। জিইসির মাধ্যমে দুদেশের জনগণ উপকৃত হবে, জানালেন অর্থ উপদেষ্টা। পাট ও ওষুধ কিনতে আগ্রহী পাকিস্তান। জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ। ৩০০ আসনে চূড়ান্ত ভোট কেন্দ্র ৪২,৭৬১টি। এবং চিকিৎসা ব্যবস্থার পুরো সিস্টেম সমস্যায় জর্জরিত, জানালেন স্বাস্থ্য উপদেষ্টা। এখনো তৈরি হয়নি পরিবর্তনের পরিবেশ। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৃহৎ জোট গঠন করতে চায় বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা জানান তিনি। সোহাগ মিয়ার ক্যামেরায় মন্ডলে নামের রিপোর্ট। যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ সহ যুবদলের নেতাকর্মীরা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখতে চায় বিএনপি। আমরা একই মেসেজ দিতে চাই, যাতে আমাদের দলের ভিতরে ঐক্য থাকে, জাতির মধ্যে ঐক্য থাকে, যাদের সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনী বৈতরণে পার হতে পারি। দল ও নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখার বার্তা দিতেই মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক চলছে বলেও জানান তিনি। সে আসন ভিত্তিক সকল যোগ্য প্রার্থীদের, একাধিক যোগ্য প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি। এটা তারই প্রক্রিয়ার একটি অংশ। তরুণ যুবকদের রাজনৈতিক ভাবনাকে ধারণ করে সামনের দিনে জাতি বিনির্মাণ কর্মসূচি প্রণয়ন করার কথা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আগামীর বাংলাদেশ হবে তারুণ্য নির্ভর। ইনশাআল্লাহ এই দেশ একটি তারুণ্য নির্ভর বাংলাদেশ হবে, যুবকদের কর্মসংস্থান নির্ভর বাংলাদেশ হবে, যুবকদের এবং তারুণ্যের চিন্তা চেতনা নির্ভর, প্রযুক্তি নির্ভর, মেধা নির্ভর বাংলাদেশ বিনির্মাণ হবে। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে অর্থনীতির নতুন মডেল প্রণয়ন করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ রাজধানীর গুলশানের একটি হোটেলে ইকোনমিক রিফর্ম সামিটে তিনি একথা জানান। আমির খসরু বলেন, ৩১ দফা বিএনপির কমিটমেন্ট। রাজনৈতিক ঐকমত্য হোক বা না হোক, বিএনপি ক্ষমতায় গেলে তা বাস্তবায়ন করবে। ইকোনমিক রিফর্ম সামিটে পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ডক্টর মাসরুর রিয়াজ, এনসিপির যুগ্ম সমন্বয়ক খালিদ সাইফুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর এম তামিম সহ বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নবম যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে দুই দেশের মধ্যে নৌ চলাচল, আকাশপথে যোগাযোগ বাড়ানো সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জিইসির মাধ্যমে দুই দেশের জনগণ উপকৃত হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন। আজ আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে সভায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এ আলোচনার কারণে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক বাড়বে, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে। পাকিস্তান বাংলাদেশ থেকে পাট ও ওষুধ নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশে ৩০০ সংসদীয় আসনে চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা ৪২,৭৬১টি। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সচিব বলেন, পুরুষদের জন্য ১,১৫,১৩৭টি এবং মহিলাদের জন্য ১,২৯,৬০২টি কক্ষ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ মোট কক্ষের সংখ্যা দাঁড়িয়েছে ২,৪৪,৬৪৯টি। অস্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা প্রাথমিকভাবে ১৪টি
যেখানে প্রায় 12,000 ভোট কক্ষ থাকবে। একটি ভোট কক্ষে গড়ে 3,000 ভোটার থাকবে। পরবর্তী প্রয়োজনে এই সংখ্যা সামঞ্জস্য করা হবে। চিকিৎসা ব্যবস্থার পুরো সিস্টেম সমস্যায় জর্জরিত উল্লেখ করে পুরনো সিস্টেম ভেঙে দিতে হবে বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বলেন, স্বাস্থ্য খাতের যে পরিবর্তন করা দরকার তার জন্য এখনো পরিবেশ তৈরি হয়নি। এছাড়া অন্তর্বর্তী সরকার জাতীয় ক্যান্সার হাসপাতালের জন্য 2টি রেডিওথেরাপি মেশিন কেনার ব্যবস্থা করবেন বলেও আশ্বাস দেন স্বাস্থ্য উপদেষ্টা। আজ জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে স্তন ক্যান্সার সচেতনতা মাস উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, নারীদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয় স্তন ক্যান্সারে। দেশে বছরে 13,000 নারী এ ক্যান্সারে আক্রান্ত হন, যার মধ্যে 50% মারা যান। তাই এই প্রতিরোধে সচেতনতার ওপর জোর দেন তারা। কিন্তু আজকে যে জিনিসটা দেখলাম, এটা কিন্তু স্বল্পতার বিষয় নয়, এটা হলো আমাদের সিস্টেমের বিষয়। আমাদের টোটাল সিস্টেমটার মধ্যে একটা গলদ আছে। তো সিস্টেমটাকে ভেঙে দিলে কি হয়? ভাঙা যায় তো? সিস্টেম এরকম আমাদের চলতেই থাকবে, আর সিস্টেমের মধ্যে আমরা পিষ্ট হতেই থাকবো। তো আমাদের কিন্তু উপায়টা খুঁজে বের করতে হবে। এই উপায় যদি আমরা খুঁজে বের করতে পারি, তাহলে সিস্টেমের মধ্যে আমরা আর পিষ্ট হব না। সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় 2 শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, থুথু নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। এদিকে সিটি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান দাবি করেছেন, সংঘর্ষে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় 50 থেকে 100 কোটি টাকার মতো আমাদের সম্পদের ক্ষতি হয়েছে। ড্যাফোডিল ইউনিভার্সিটির 11 জন শিক্ষার্থী তাদের হেফাজতে আছে। ড্যাফোডিল ইউনিভার্সিটির উপাচার্য আসলে তাদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। অন্যদিকে ড্যাফোডিল ইউনিভার্সিটির বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অনুষদের ডিন বিমল চন্দ্র দাস বলেন, অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য তারা দুঃখিত। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল হয়েছে। ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। সকালে আবহাওয়াবিদ এ.কে.এম. নাজমুল হকের স্বাক্ষর করা বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকার অবস্থান করা গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় মোন্থায় পরিণত হয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করেছে। মঙ্গলবার সন্ধ্যা বা রাত নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে এটি। এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন হয়েছে। সকাল 9টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়। এর আগে রোববার রাত 10টায় সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া এলাকায় বাইতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শতাধিক মানুষ। কালাম আজাদ আমাদের এলাকায় দীর্ঘদিন যাবৎ বসবাস করেন। উনি একটা বাসায় ভাড়া থাকেন, নিজের বাড়ি নাই। ওনার গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়াতে। ওনার 2টা সন্তান আছে, একেবারে নাবালক। যে ঘোষণা দিয়েছে সেই ঘোষণাটা যদি কার্যক্রম করে, যেহেতু ওনার যে মারা গেছে তার স্ত্রী হচ্ছে অনার্স কমপ্লিট করা, মাস্টার্স পড়ছে বা মাস্টার্স কমপ্লিট করে নাই, তো এই ক্ষেত্রে তাকে একটা উন্নতর বা ভালো একটা জব প্রদান করলে তার ফ্যামিলিটা নিয়ে সে চলতে পারবে। নোয়াখালীর সোনাইমুড়িতে ঘুমের মধ্যে এক মাদ্রাসা ছাত্রকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আরেক ছাত্রকে আটক করা হয়েছে।
গেল রাত 2:30টার দিকে উপজেলার সোনাইমুড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাটরা আল মাদ্রাসাতুল ইসলামিয়া মাকফুনুল উলুম মাদ্রাসায় এই ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ নাজিম উদ্দিন উপজেলার চাষিরহাট ইউনিয়নের বাসিন্দা। অপরদিকে আটক আবু সায়েদ ময়মনসিংহ জেলার বাসিন্দা। সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম বলেন, অভিযুক্ত ছাত্রকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে। নাজিমউদ্দিন সেই বাট্টা মাকফুনুল উলুম মাদ্রাসায় পড়ে, এখানে হেফজখানে পড়ে, প্রায় 22 পার হেফজ শেষ তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। হুজুর হুজুর এই চিৎকার শুনে হুজুর জেগে ওঠেন। সব পরিস্থিতি দেখে ও ছাত্রদেরকে অন্য রুমে নিয়ে আটক করে রাখেন। কোনো ছাত্রকে তিনি বের হতে দেন নাই। পুলিশ এসে যেই ছেলে অ্যাকিউজড তার ট্রাঙ্কের নিচে এই রক্তাক্ত ছুরি পাওয়া গেছে। এটা আরও কাজ জড়িত আছে কিনা এটা আপনাদের মাধ্যমে তদন্ত করে এবং প্রশাসনের দাবি থাকবে যে প্রকৃত যে হত্যাকারী যারা, দোষী যারা, তাদের জন্য শাস্তি হোক, এটাই আমি প্রশাসনের কাছে দাবি জানাই। ফেনীতে বিজিবির অভিযানে 1,20,05,125 টাকার চোরাই মালামাল জব্দ করা হয়েছে। সরাইল রিজিয়ন বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চোরাই পথে আসা ভারতীয় শাড়ি, তৈরি পোশাক, বিভিন্ন প্রকার বিস্কুট এবং গরু জব্দ করা হয়। জয়লস্কর 4 ব্যাটালিয়ন বিজিবি সদর দপ্তরে প্রেস ব্রিফিং বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন জানান, জব্দকৃত চোরাই মালামালের মূল্য 2,20,05,000 টাকারও বেশি। ফেনী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া উপজেলার চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত সীমান্তবর্তী এলাকায় গতকালকে ব্যাপক অপারেশনাল কার্যক্রম পরিচালনা করি এবং তারই ফলশ্রুতিতে ভারতীয় শাড়ি, তৈরি পোশাক, বিভিন্ন প্রকার বিস্কিট এবং গরু জব্দ করতে সক্ষম হই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা সংস্কার কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের উন্নয়ন ও মানুষের মুক্তি আসবে। টাঙ্গাইলের মধুপুর উপজেলার পিরোজপুর নাগরপাড়ায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন টাঙ্গাইল 1 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আসাদুল ইসলাম আজাদ। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুল কালাম আজাদ, মির্জাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজ মেম্বার সহ অনেকে। সুনামগঞ্জের জগন্নাথপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে যুক্তরাজ্য প্রবাসী পরিবারের জমি জোরপূর্বক দখল ও হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে। উপজেলার হরিপুর গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য হামিদ আক্তার। সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার পরিবারের সবাই যুক্তরাজ্য প্রবাসী। যুক্তরাজ্যে থাকাকালীন বাবা চাচার রেখে যাওয়া সম্পত্তি ও বসত ভিটা দেখভাল করেন নিকটাত্মীয়রা। এ সুযোগে প্রতিবেশী আশারকান্দি ইউনিয়ন যুবলীগ নেতা আবুল কালাম রাসেল সহ তার লোকজন ভুয়া কাগজপত্র করে জমির কিছু অংশ ও চলাচলের রাস্তা জোরপূর্বক দখল করে নেয়। কুড়িগ্রামের কচাকাটা থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়েছে। কচাকাটা উপজেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আয়োজনে কচাকাটা উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গণস্বাক্ষর করেন। সাবেক চেয়ারম্যান সৈয়দ আহমেদ বাচ্চু ব্যাপারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেদার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ.খ.ম. ওয়াজিদুল কবির রাশেদ, কচাকাটা ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন, বল্লভের খাস ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরজামাল হোসেন, সমাজকর্মী আনিসুর রহমান তোলা ব্যাপারী সহ অনেকে। দেশে প্রথমবারের মতো মুভমেন্ট ডিসঅর্ডার চিকিৎসায় ডিপ ব্রেন স্টিমুলেশন সার্জারির রোগীর বুকে ব্যাটারি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে একটি ওয়ার্কশপের আয়োজন করে ক্রেডিবল সলিউশন।
সকালে এই অপারেশনটি সম্পন্ন হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে। সার্জারি পরিচালনা করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার জাহিদ রায়হান। এ সময় ওয়ার্কশপে উপস্থিত ছিলেন বেইজিং প্রিন্স মেডিকেল কোম্পানির সিইও মিস্টার জেসন, অধ্যাপক ডাক্তার শফিকুল ইসলাম, প্রফেসর ডক্টর ফজলে ইলাহি মিলাদ সহ অনেকে। দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন সারা দেশের প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সংগঠনের সভাপতি ইলিয়াস রাজ বলেন, তাদের দাবি না মানা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন তারা। সরকার বহুবার তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। তাই তাদের স্বীকৃতি ও এমপিওভুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বক্তারা। বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস আজ। প্রতি বছর আজকের এই দিনে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবসটি পালন করা হয়। এরই ধারাবাহিকতায় রাজধানীর উত্তরায় থেরাপি পয়েন্টে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে শিক্ষক ও ছাত্রছাত্রীদের সমন্বয়ে র্যালি, আর্ট কম্পিটিশন, কালচারাল প্রোগ্রাম ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। থেরাপি পয়েন্টের উপদেষ্টা মোহাম্মদ জামির হোসেনের তত্ত্বাবধানে অনুষ্ঠানে থেরাপি পয়েন্টের চেয়ারম্যান সালমা আক্তার ইসিকা সহ অনেকে উপস্থিত ছিলেন। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলি জানাবো আরও একবার। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে নিয়ে বৃহৎ জোট গঠন করতে চায় বিএনপি, জানালেন সালাহউদ্দিন। ঐক্যবদ্ধ থাকার আহ্বান। জিইসির মাধ্যমে দুদেশের জনগণ উপকৃত হবে, জানালেন অর্থ উপদেষ্টা। পাট ও ওষুধ কিনতে আগ্রহী পাকিস্তান। জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ। ৩০০ আসনে চূড়ান্ত ভোট কেন্দ্র ৪২,৭৬১টি। এবং চিকিৎসা ব্যবস্থার পুরো সিস্টেম সমস্যায় জর্জরিত, জানালেন স্বাস্থ্য উপদেষ্টা। এখনও তৈরি হয়নি পরিবর্তনের পরিবেশ। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ, সাথে থাকুন।